আমি বাসর ঘরে ঢুকেই দরজা জানালা লাগিয়ে দিলাম। গা থেকে শার্টটা খুলতে খুলতে মেয়েটার পাশে গিয়ে বসলাম। মেয়েটা তার স্বামীর জায়গায় আমাকে দেখে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? দরজা লাগিয়ে দিলেন কেন? বাসর রাতে দরজা বন্ধ করে যা করে তাই করব, তাই লাগিয়ে দিলাম। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে বলল, কি বলছেন এসব? আমার স্বামী কোথায়? মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেলাম। আমি পৈশাচিক হাসি দিয়ে বললাম, আমি ঠিকই বলছি, আপনার স্বামী আমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে 2 লাখ টাকার বিনিময়ে। আর হ্যাঁ, এখন নেকা কান্নাকাটি করবে না, কান্নাকাটি একদম পছন্দ না আমার। বাসরাতে অন্য পুরুষের মুখে এমন কথা শুনে কথায় বুকটা ছ্যাদ করে উঠল। না, এ হতে পারে না, উনি আমাকে বিক্রি করে দিতে পারে না। উনি না আমায় ভালোবাসতো, আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিল কোনোদিন ছেড়ে যাবে না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল কথা। মিস্টার রাফি, একটু রুমে আসেন তো, ফোন করে বললাম। আমি মেয়েটার সামনে বসে আছি, শরীরে ভাঁজগুলো দেখে নিচ্ছি। গ্রামের মেয়ে, লালগুড়া সুন্দর, দেখে যে কোনো ছেলেরই কাম তাড়না জন্ম নেবে। মনে হচ্ছে স্বর্গের পরীটা আমার সামনে বসে আছে। মেয়েটার কাঁদছে, ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়ছে। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। আমি মৃদু হেসে দরজাটা খুলে দিলাম। মিস্টার রাফি রুমে এসে বসলো। স্যার, টাকাটা পরে দিলেও পারতেন। আর মাল ঠিক আছে তো? একদম টসটসা। আমি 2 মাস প্রেম করলেই একটাবার ছুঁয়ে দেখিনি, একদম ভার্জিন। আপনি আমার জীবনের প্রথম কাস্টমার। আপনার বিশ্বাস ঠিক রাখতে পেরেছি আমি মনে করি। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ মিস্টার রাফি, আমি জানি আপনার সম্পর্কে মিস্টার নাজমুলের কাছে সব শুনেছি। ধন্যবাদ স্যার, অধমকে এতটা বিশ্বাস করার জন্য। কথাটা শেষ করার আগেই ঠাস ঠাস করে মেয়েটা রাফির গালের চড় বসিয়ে দিল। ছি, তোর লজ্জা করে না আমাকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিতে? কেন এই কষ্টের বুকে ভালোবাসার ফুল ফুটিয়েছিলি? তোর কোনোদিন ভালো হবে না। আমি মা বাবা হারা এতিম মেয়ে, তোকে অভিশাপ দিচ্ছি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রাফি চলে গেল। চলে যাওয়ার আগে মেয়েটার দিকে কেমন করে তাকালো। আমি রাফি সাহেবের অদ্ভুত ধৈর্য ক্ষমতা দেখে হতবাক। এই জন্যই এইসব ধান্দা করতে পারে। মেয়েটা আমাকে অবাক করে দিয়ে যখন নিজেই দরজা লাগিয়ে দিল, তখন বিষময়ের দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এখনো। সত্যি মেয়েটাকে আল্লাহ তাআলা বিশেষ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। যতই দেখছি মেয়েটার মাঝে হারিয়ে যাচ্ছি। মেয়েটা তার শাড়ির আঁচলটা বুক থেকে টান মেরে খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, এই নেন, শুরু করেন, ভোগ করেন আমাকে। শাড়ির নিচে নরম কিছু মাংসপেশিতে হাত রেখে লজ্জাস্থানটাকে পশুদের মতো উপভোগ করে আপনি পুরুষ তার পরিচয় দেন। আপনারা পুরুষরা ভুলে গেছেন বাম স্তনের 2 আঙ্গুলের নিচে একটা ছোট মাংসের টুকরা আছে, যা সব পুরুষরা দখল করে নিতে জানে না। তারা জানে শরীরটা ছিঁড়ে ফুঁড়ে খেতে। কি হলো, শাড়ির আঁচল ফেলে দিয়েছি। আপনার কষ্ট হলে আমি সব কিছু খুলে দেই। জানেন, কাল হয়তো আমার পরিচয় হবে আমি একজন নষ্টা মেয়ে। তবে হাসরের দিন আমি আমার ইজ্জত হারানোর বিচার চাইব মহান আল্লাহর কাছে। একটাবার পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে বলবো, কেন আমাকে এত কষ্ট দিয়েছে? ছোটবেলায় মা বাবাকে কেড়ে নিয়েছে, তখন কেন আমাকে নিয়ে নেয়নি? কি হলো, কাঁদছেন কেন? কাঁদবো তো আমি। ফ্লোরে পড়ে থাকা শাড়ির আঁচলটা তুলে মাথায় ঘুমটা দিয়ে দিলাম। মেয়েটা করুণ দৃষ্টিতে একবার তাকালো আমার দিকে। ভয় পাবেন না, আপনি নিরাপদ। পৃথিবীর সব পুরুষরা যেমন ভালো না, তেমনি সব পুরুষরাও খারাপ না। আপনি এখানে কিভাবে এলেন, আর কেমন করে আপনাকে দালালটা বিয়ে করলো? মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বলল, আমি পালিয়ে এসেছি। মানে, কেমন করে? তাহলে শোনেন, 7 বছর বয়সেই মা বাবা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। তারপর মামা মামির কাছে বড় হই।
মামি আমাকে দু চোখে দেখতে পারতো না। আমার বয়স যখন 15 বছর, তখন ক্লাস 10-এ থাকাকালীন মামা প্যারালাইজ হয়ে যায়। মামা অসুস্থ হওয়ার পর মামির অত্যাচারে আরও বেড়ে গেল। সারা বাড়ির কাজ আমি একাই করতাম। প্রতিদিন বাসি পান্তা ভাত দিত, কোনোদিন কোনো অভিযোগ করেনি। মনকে এ বলে সান্ত্বনা দিতাম যে তারা আমাকে আশ্রয় দিয়েছেন, এতেই অনেক। একদিন কাচের একটা গ্লাস হাত থেকে পড়ে যায়। মামি রান্নাঘরে রান্না করতেছিল। রান্নাঘরে থাকা ভাজা কাঠি দিয়ে মাছ উল্টাতেছিল। তিনি যখন দেখলেন ভাঙা গ্লাসের টুকরোগুলো মাটি থেকে তুলছিলাম, তখনই পেছন থেকে আমার পিঠে গরম ভাজা কাঠি চেপে ধরে। মাগো বলে এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন হুঁশ হয়, তখন দেখি আমি ফ্লোরেই পড়ে আছি। কেউ এক ফোঁটা পানিও মাথায় দেয়নি। পিঠে হাত দিয়ে দেখি জামা পুড়ে পিঠের চামড়াগুলো ক্ষত হয়ে গেছে। সেদিন রাতে অনেক কেঁদেছিলাম। মাঝরাতে উঠে 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে কান্না দিয়ে বললাম, হে পরম করুণাময় আল্লাহ, সারা জাহানের অধিপতি, আর কত কষ্ট দিবেন আমায়? আমি যে আর সইতে পারছি না। আমাকে আপনার কাছে নিয়ে নেন। কেউ ভালোবাসে না আমায়, তুমি তো তোমার বান্দিকে ভালোবাসো। ওগো আল্লাহ, আমার চোখের পানি কি তুমি দেখতে পাও না? প্রতিদিন ফরজের নামাজ শেষ করে জায়নামাজ থেকে উঠতাম। তার 1 বছর পর যখন কলেজে উঠলাম, তখন টিউশনি করে মামিকে টাকা দিতাম। রাতে দর্জির কাজ করে নিজের পড়াশোনা চালাইতাম। একদিন রাতে একটা রং নাম্বার থেকে ফোন আসে। সালাম দিয়ে পরিচয় জানার পর ফোনটা কেটে দেই, রং নাম্বার বলে। কিন্তু লোকটি প্রায় ফোন দিত। প্রথমে বকাঝকা করলেও পরে আর পারেনি। তারপর বন্ধুত্ব, আবার বন্ধুত্ব থেকে কখন যে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম বুঝি নাই। প্রথম যেদিন মিট করেছিলাম, ওই আমাকে ছুঁয়েও দেখেনি। চোখ দুটো মাটির দিকে করে বলেছিল, আমি তোমার বিয়ের আগে স্পর্শ করব না। কথায় আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করেছিলাম, কারণ বর্তমান সময়ে যেখানে ফিজিক্যাল রিলেশন সম্পর্কের সাথে কমন একটা বিষয়, সেখানে রাফি আমার হাতটাও স্পর্শ করে দেখেনি। আমার চোখে কখন যে আনন্দের অশ্রু এসে পড়ল বুঝতে পারলাম না। এই কথা, তুমি কাঁদছো কেন? কথাটা বলে আমার চোখের পানি মুছে দিয়েছিল। আমার নাম হচ্ছে কারিমা জাহান। কথা সবাই কথা বলে ডাকতো, সেই সুবাদে সেও কথা বলে ডাকতো। এদিকে বাসায় মামি বিয়ের জন্য চাপ দিচ্ছিল। মামি টাকার লোভে পাশের গ্রামে 60 বছরের মোড়লের কাছে আমার বিয়ে দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করে ফেলে। আমি রাফিকে সব জানাই। সে বলে পালিয়ে যেতে তার সাথে। মামিকে সব খুলে বলি। মামা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যারে মা, তোর কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। তোর অভাগা মামাকে ক্ষমা করে দিস। বাড়ি থেকে রাতের আধারে পালিয়ে এসে বিয়ে করি রাফিকে, তারপর এই বাসায় নিয়ে আসে। মেয়েটার কথা শুনে চোখের পাতাগুলো ভিজে যাচ্ছে। চোখ মুছে বললাম, বাস্তবতা বড়ই কঠিন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলেন। আমাকে এত টাকা দিয়ে কেন কিনেছেন? চাইলে তো পতিতলায় থাকা কোনো মেয়ের সাথে কামতাড়না মেটাতে পারতেন। আমি হাহা করে হেসে দিয়ে বললাম, কেন আপনাকে কিনেছি জানেন? আজকে আপনার যেমন ফুলসজ্জার রাত, তেমনি আজ আমার ভালোবাসার মানুষের ফুলসজ্জার রাত, অন্য কারো সাথে। মেয়েটার পায়েও পড়েছি। বলেছিলাম তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও, দেয়নি। বরং আমার ভালোবাসাকে অপেক্ষা করে শহরের সবচেয়ে বড় লোকের ছেলের বউ হতে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তাই মনের কষ্ট ভুলতে এটাই করেছি। মেয়েদের প্রতি ছোটবেলা থেকে ঘৃণা আমার, কারণ আমার মা আমাকে 4 বছরের রেখে অন্য একটা লোকের সাথে পালিয়ে গেছে। আমার বাবা মায়ের ছবিটা নিয়ে মাঝে মাঝে কাঁদতো। আমার বাবাকে দেখেছি কতটা অসহায় মানুষ হতে পারে। বাবাকে যখন মার কথা জিজ্ঞেস করতাম, বাবা চুপ করে থাকতো, কোনো কথা বলতো না, শুধু আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতো। যখন একটু বড় হলাম, 5ম শ্রেণীতে পড়ি, তখন বুঝতে পারি যে আমার মা চরিত্র ভালো ছিল না। পাড়ার লোকে নানান প্রকার কটূক্তি ছিল।
বাবা তাদের কথায় কান না দিতে বলতো। আমার বাবা আমার কষ্ট হবে যেন দ্বিতীয় বিয়ে করেনি, অথচ বাবা চাইলেই আম্মুর চেয়ে সুন্দর মেয়েকে বিয়ে করতে পারত, কারণ আমাদের অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। দিনগুলো ভালোই কাটতেছিল। কলেজে উঠি, সাথী নামের একটা মেয়ের বাঁকা চাহনির মায় নিজেকে জড়িয়ে ফেলি। প্রথমে বন্ধুত্ব, তারপর তা রূপ নেয় ভালোবাসায়। মেয়েটা আমাকে অনেক ভালোবাসতো, সবসময় আমার কেয়ার করত। পারিবারিকভাবে বিয়েও ঠিক ছিল, কিন্তু হঠাৎ বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে আমার জীবনে আবারও অন্ধকার নেমে আসে। বাবার মৃত্যুতে আমি সম্পূর্ণ ভেঙে পড়ি। ব্যবসায় মোটামুটি বড়সড় একটা ধাক্কা খাই। অন্যদিকে সাথীও কেমন যেন এড়িয়ে চলে আমাকে। রাত 3টা পর্যন্ত ফোনে ব্যস্ত দেখায়। কিছু বললেই বলে গ্রুপ স্টাডি, বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত থাকে। আমি কিছু মনে করি না, কিন্তু যেদিন দেখলাম পার্কে একটা ছেলের কোলে মাথা রেখে শুয়ে আছে, সেদিন আমার পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। বুকের ভেতরটা যন্ত্রণায় পড়ে যাচ্ছিল। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সাথী আর ছেলেটা নিউ রিলেশনশিপে গেছে। নাজমুল যখন বলল, ভাইয়া সাথী আমি সজীবের সাথে অশ্লীল কাজ করেছে, কথাটা শুনে নাজমুলকে একটা চড় মারি। কি বলছিস তুই? সাথী কখনো আমাকে ঠকাতে পারে না। সাথীকে পরের দিন পার্কে দেখা করতে বললাম। কেন ডেকেছ? কেন, ভালোবাসার মানুষকে ডাকতে পারি না? তা পারো। তুমি জানো না সামনে আমার এক্সাম, তাই বুঝি? আচ্ছা, পার্কে বাদাম খাওয়া, হোস্টেলে একান্ত সময় কাটানো কি তোমার পরীক্ষা? রাজ, তুমি পাগল হয়ে গেলে। কি বলছো এসব? আমি ঠিকই বলছি। তুমি সজীবের সাথে অবৈধ কাজ করনি? আমার কাছে তোমার সব কিছুর প্রমাণ আছে। করেছি, কারণ তুমি রোমান্স করতে পারো না। তোমাদের কি আছে? রাফি এখন বাংলাদেশের নামকরা ধনী। সাথীর মুখে কথাটা শুনে চমকে গেলাম। এই কি আমার ভালোবাসার সাথী? না, সময়ের সাথে মানুষটাও পরিবর্তন হয়ে গেছে। সাথী যাওয়ার আগে বলে গেল, আমার সামনে যেন তোকে কোনোদিন না দেখি। আমি পার্কে দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়েছিলাম সাথীর চলে যাওয়ার দিকে। যেদিন সাথীর বিয়ে হয় সেদিন তার কাছে খুব করে কেঁদেছিলাম, কারণ তাকে যে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। কিন্তু সে আমার বুক ফাটানো আত্মচিৎকার শোনেনি। আজ সে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত। কি হলো? আপনি কাঁদছেন কেন? আপনার কষ্ট আমার চেয়েও অনেক বেশি। না, ছেলেদের কোনো কষ্ট নেই। কে বলেছে কোনো কষ্ট নেই? আমি বলছি ভুল বলছেন আপনি। আচ্ছা বাদ দেন, আপনার সাথে দুর্ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করবেন। আপনি ঘুমিয়ে পড়েন। যদি ক্ষমা না করি? কেন করবেন না? আচ্ছা, ক্ষমা করব এক শর্তে। কি শর্ত? আপনার মনের ছোট্ট ঘরে এক টুকরো জায়গা দিতে পারবেন? আপনার পায়ের নিচে চিরজীবনের জন্য একটু ঠাঁই দিবেন? এসব কি বলছেন? মেয়েদের আর কোনোদিন হয়তো বিশ্বাস করতে পারবো না। আর আমি একটা কালো মেঘের টুকরোর মতো। আপনার জীবনটা কেন নষ্ট করবেন? আপনি হয়তো ভুলে গেছেন, দুটি কালো মেঘের ঘর্ষণে বৃষ্টি ঝরে পড়ে, সেখানে থেকে সবুজের সৃষ্টি হয়। মেয়েটার করুণ চোখে এই প্রথম ভালোবাসা দেখতে পেলাম। মেয়েটার চোখের পানি মুছে দিয়ে কাছে টেনে নিলাম। পরের দিন কথাকে বিয়ে করি। প্রায় 5 বছর পর রাইসাকে কোলে দিয়ে বসে আছি। রাইসা কথা আর আমার মেয়ে, দেখতে ঠিক মায়ের মতোই মনে হয়েছে। কথা কিচেনে রান্না করছে, আমি টিভি দেখছি। হঠাৎ একটা নিউজ চোখে চমকে উঠলাম। সুনামধন্য ব্যবসায়ীকে পরকীয়ার দায়ে তারই স্ত্রী খুন করলো। টিভিতে সাথীর ছবিটা দেখে মনে মনে বললাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার উত্তম বিচারকারী। চোখ থেকে নিজের অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল।